ফের বিধানসভায় আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী, তার নিশানায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায়। শঙ্করকে মুখ্যমন্ত্রী বললেন, আপনি তো কাউন্সিলর নির্বাচনেও জিততে পারেন না। তো মমতা ব্যানার্জি নিজে তো হেরে গেছিলেন, তারপর মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি আবার বড় বড় কথা বলছেন কেন? কে কাউন্সিলর হেরে গেছে, নিজে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা উনি ভুলে যাচ্ছেন বোধহয়। সেন ওইভাবে কাউকে ছোট বড় করা যায় না। ভারতীয় জনতা পার্টির বিধায়করা সাধারণ মানুষের সমস্যা বিধানসভায় তুলে ধরবে, কারণ তারা বিরোধী শক্তি হিসাবে মানুষ তাদেরকে পাঠিয়েছে। তার উত্তর না দিতে পারে উনি ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, এটা রাজনীতিতে আমার মনে হয় সৌজন্যমূলক রাজনীতি নয়, আর রাজনীতির স্তর যথেষ্ট উঁচু নয় এটা। চলো বুঝি, ফের বিধানসভায় আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী, তার নিশানায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায়। শঙ্করকে মুখ্যমন্ত্রী বললেন, আপনি তো কাউন্সিলর নির্বাচনেও জিততে পারেন না। তো মমতা ব্যানার্জি নিজে তো হেরে গেছিলেন, তারপর মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি আবার বড় বড় কথা বলছেন কেন? কে কাউন্সিলর হেরে গেছে, নিজে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা উনি ভুলে যাচ্ছেন বোধহয়। সেন ওইভাবে কাউকে ছোট বড় করা যায় না। ভারতীয় জনতা পার্টির বিধায়করা সাধারণ মানুষের সমস্যা বিধানসভায় তুলে ধরবে, কারণ তারা বিরোধী শক্তি হিসাবে মানুষ তাদেরকে পাঠিয়েছে। তার উত্তর না দিতে পারে উনি ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, এটা রাজনীতিতে আমার মনে হয় সৌজন্যমূলক রাজনীতি নয়, আর রাজনীতির স্তর যথেষ্ট উঁচু নয় এটা। বলছি, আজকে সদগোপদের প্রেস মিট হলো, তাতে আপনিও পাশে আছেন বলছেন, এবং ওরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ, কারণ সদগোপদের এতদিন পর এই ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। দেখুন, সদগোপ সমাজ আসুক ওবিসি আওতা, এটা এই নিয়ে বহুদিন ধরে আন্দোলন চলছে। যে নেতারা আজকে আছেন তারা অনেকদিন ধরে আন্দোলন করেছেন, তারা সেই বক্তব্য রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের মতো রাজ্যে বহু আগের থেকে ওবিসিতে আছেন সদগোপ সমাজ। পশ্চিমবঙ্গ সরকার কেন এতদিন পরে দিল? কেবল ইলেকশন সামনে, সেই জন্যই? ইলেকশন এলেই কি এই ধরনের কথা মনে পড়ে? তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আমি করব, যে মুসলিম সমাজের বিভিন্ন জাতিকে টিএমসি সরকার ওবিসি মর্যাদা দিয়েছিল, তার বিরুদ্ধে হাইকোর্টে যে কেস হয় তাতে সরকার হেরে যায়, এবং এটা যে বেআইনি এটা কোর্ট বলে দেয়, এবং এই জাতিগুলোকে বার করে দিতে বলে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সে কেসের এখনও ফয়সালা হয়নি, কেস চলছে। তা সত্ত্বেও পেছনের দরজা দিয়ে সেই জাতিগুলিকে, যাদেরকে হাইকোর্ট বার করে দিয়েছিল ওবিসি থেকে, তাদেরকে আবার উনি রিজার্ভেশন দিয়েছেন, কারণ সামনে বিধানসভা ইলেকশন জিততে হবে। এটা সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী, তার আমি বিরোধিতা করছি। সদগোপদের দেরি করে দিয়েছেন, কিন্তু দিয়েছেন, সেটা স্বাগত। কিন্তু যারা অনৈতিকভাবে সুবিধা পাচ্ছে, এবং সদগোপ সমাজ বা ওবিসি সমাজের যে টোটাল রিজার্ভেশন তার 54% এই মুসলিম জাতিগুলো নিয়ে নিচ্ছে। কোন অধিকারে তারা পাচ্ছে, কেন পেয়েছে, এই প্রশ্ন আছে, এবং এটা সম্পূর্ণ বেআইনি, আমি এর বিরোধিতা করছি। বলছি, এই যে আহমেদাবাদের যে ট্রেন ক্র্যাশ করেছে, এবং পাশাপাশি হেলিকপ্টার এবং সেতু, সব কিছু মিলিয়ে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন মন্ত্রকের যে তদারকির অভাব, একে বিরোধীরা নিশানা করছে। না, দেখুন, ঘটনা যখন হয়, ক্ষতি হয়, সমালোচনা হবে, তার তদন্ত হোক, তার সমাধান হোক। কিন্তু প্লেন ক্র্যাশ হয়ে গেছে, তার জন্য কেন্দ্র সরকারের কী দায়ী আছে? সেতু ভেঙে পড়েছে হঠাৎ, পুরনো সেতু, তার জন্য পশ্চিমবাংলায় আমরা দেখেছি নির্মীয়মান সেতু ভেঙে পড়েছে, এবং বিসর্জন দিতে গিয়ে ডুয়ার্সেতে বহু লোক ভেসে গেছে। দুর্ঘটনা হয়, সরকারের দায়িত্ব প্রোটেকশন নেওয়া, যাতে দুর্ঘটনা না ঘটে, সতর্ক থাকা, সে তার সঙ্গে যুক্ত সমস্ত বিভাগকে সাবধান করা। এত বড় দেশে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা জানি, খালি এখানে নেই, সারা বিশ্বব্যাপী এ ধরনের ঘটনা ঘটছে। জ্যোতিষীরা বলেছিলেন যে 2025 সাল খুবই, আর এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটবে, জীবনহানি হবে, যুদ্ধ বেঁধে গেল হঠাৎ ইরান আর এর মধ্যে, ইসরায়েলের মধ্যে। তার জন্য কে দায়ী আছে, কার হাতে আছে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, নরেন্দ্র মোদী তার বন্ধ করার জন্য চেষ্টা করছে। হামাস নিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে। এই ধরনের বহু ঘটনা ঘটছে, যেটা মানবতার পক্ষে খুবই দুঃখজনক এবং রিস্কি। আরও ঘটবে হয়তো। সাবধানতার, প্রত্যেক মানুষের সাবধান থাকা উচিত। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বা আকাশের সঙ্গে যারা উড়ছেন তাদের রিস্ক বেশি, তাদের সাবধান থাকা উচিত, এবং সমস্ত সরকারের সাবধান থাকা উচিত যাতে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। দাদা, বলছি, হঠাৎ করে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এক্স হ্যান্ডেলে লিখলেন, কার চাপে যুদ্ধবিরতি, এই সমস্ত প্রশ্ন তুলে কেন্দ্রের ভূমিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দেখুন, এসব বলা মানে মিডিয়ায় ভেসে থাকা। তিনি নিজে বিদেশে গেছিলেন, কী আলোচনা হচ্ছে, কী কথা আছে, সেটা ওনারই বলা উচিত পাবলিককে, কারণ তিনি জনপ্রতিনিধি, তিনি কোনো পার্টির হয়ে যাননি, দেশের হয়ে গেছিলেন, তার বলা উচিত।
তিনি সেটা না করে মাননীয় প্রধানমন্ত্রীর ভোজ সভা থেকে কুইট করে চলে এলেন। খালি দিদিমণির যে স্ট্যান্ড সব বিরোধিতা করে রাস্তায় এসে স্টেটমেন্ট দেওয়া, খালি মিডিয়াকে বাইট করার জন্য ভোজ সভা বাতিল করে উনি চলে এলেন। না সৌজন্য আছে না কিছু আছে। পাকিস্তানের সঙ্গে কি হবে পরবর্তীতে সেটা ওনাকে কেন বলতে যাবো সরকার? কোনো সরকার বলে নাকি ওনারা আগামী ইলেকশন আসছে কী কী ঘোষণা করবেন, লোকের জন্য ডোল কী কী দেবেন সেটা কি উনি বলে দেবেন আমাদেরকে? বলবেন না। তো সরকার তার নিজস্ব পলিসিতে কাজ করছে, কিন্তু প্রথমবার হলো কেন্দ্রীয় সরকার সমস্ত বিরোধীদেরকে ডেকে কি হচ্ছে কেন হচ্ছে ডিটেলস বলেছে, তাদের সহযোগিতা চেয়েছে এবং পাকিস্তানকে এক্সপোজ করার জন্য বিদেশে পাঠিয়েছে সমস্ত পার্টির প্রতিনিধিদের। এটা মোদী সরকারই প্রথমবার করেছে, তার জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে। এই প্রথম বিধানসভায় কেন্দ্রীয় সরকারের চোরদের সরকার বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভাকে তো উনি নিজের সরকারকে চোরের সরকার বলছেন? কেন্দ্রীয় সরকারকে চোরদের সরকার। কেন্দ্রীয় সরকারকে, যাই হোক, এটা উনি প্রথমবার বললেন, নতুন খবর হলো। আজ পর্যন্ত কেন্দ্র সরকারকে চোরের সরকার বলেনি বা মোদীজি সরকারকে এভাবে কেউ বলার সুযোগ পায়নি। হয়তো নিজের সরকারকে বলতে গিয়ে কেন্দ্র ফের বিধানসভায় আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী, তার নিশানায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায়। শঙ্করকে মুখ্যমন্ত্রী বললেন আপনি তো কাউন্সিলর নির্বাচনেও জিততে পারেন না। তো মমতা ব্যানার্জি নিজে তো হেরে গেছিলেন, তারপর মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি আবার বড় বড় কথা বলছেন কেন? কে কাউন্সিলর হেরে গেছে, নিজে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা উনি ভুলে যাচ্ছেন বোধহয়। সেন ওইভাবে কাউকে ছোটো বড় করা যায় না। ভারতীয় জনতা পার্টির বিধায়করা সাধারণ মানুষের সমস্যা বিধানসভায় তুলে ধরবে, কারণ তারা বিরোধী শক্তি হিসাবে মানুষ তাদেরকে পাঠিয়েছে। তার উত্তর না দিতে পারে উনি ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, এটা রাজনীতিতে আমার মনে হয় সৌজন্যমূলক রাজনীতি নয়, আর রাজনীতির স্তর যথেষ্ট উঁচু নয় এটা। চলো বুঝি ফের বিধানসভায় আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী, তার নিশানায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায়। শঙ্করকে মুখ্যমন্ত্রী বললেন আপনি তো কাউন্সিলর নির্বাচনেও জিততে পারেন না। তো মমতা ব্যানার্জি নিজে তো হেরে গেছিলেন, তারপর মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি আবার বড় বড় কথা বলছেন কেন? কে কাউন্সিলর হেরে গেছে, নিজে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা উনি ভুলে যাচ্ছেন বোধহয়। সেন ওইভাবে কাউকে ছোটো বড় করা যায় না। ভারতীয় জনতা পার্টির বিধায়করা সাধারণ মানুষের সমস্যা বিধানসভায় তুলে ধরবে, কারণ তারা বিরোধী শক্তি হিসাবে মানুষ তাদেরকে পাঠিয়েছে। তার উত্তর না দিতে পারে উনি ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, এটা রাজনীতিতে আমার মনে হয় সৌজন্যমূলক রাজনীতি নয়, আর রাজনীতির স্তর যথেষ্ট উঁচু নয় এটা। বলছি আজকে সদগোপদের প্রেস মিট হলো, তাতে আপনিও পাশে আছেন বলছেন, এবং ওরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ, কারণ সদগোপদের এতদিন পর এই ওবিসির তালিকাভুক্ত করা হয়েছে। দেখুন, সদগোপ সমাজ আসুক ওবিসি আওতায়, এটা এই নিয়ে বহুদিন ধরে আন্দোলন চলছে। যে নেতারা আজকে আছেন তারা অনেকদিন ধরে আন্দোলন করেছেন, তারা সেই বক্তব্য রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের মতো রাজ্যে বহু আগের থেকে ওবিসিতে আছেন সদগোপ